এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল লিপা ভ্যালিতে। যখন পুরো পরিবার মিলে আমরা লিপা ভ্যালিতে ঘুরতে গিয়েছিলাম। ঘটনা এতটাই ভয়ঙ্কর যে এখনো যখন আমি এবং আমার স্ত্রী এটা মনে করি আমরা খুব আতঙ্কিত হয়ে যাই। ঘটনাটা 2019 সালের, যখন আমাদের পুরো পরিবার লিপা ভ্যালি ঘুরতে গিয়েছিল। তখন গ্রীষ্মের ছুটি ছিল এবং সবাই ঠিক করেছিল যে আমরা লিপা ভ্যালি যাব। পরিকল্পনা চূড়ান্ত হতে কিছুটা বিলম্ব হয়েছিল এবং শেষ পর্যন্ত পুরো পরিবার এতে যুক্ত হয়, অর্থাৎ আমার চাচা, তায়ার এবং আমাদের সমস্ত পরিবার। প্রায় 6টি গাড়ি একসাথে যাত্রা করেছিল। একটি আমার ভাইয়ের, একটি আমার বোনের, বাকি চাচা এবং তায়ার। আমি বিবাহিত এবং আমার 3 বছরের একটি ছেলে আছে। আমরা ভোর 5টায় ইসলামাবাদ থেকে লিপা ভ্যালির জন্য যাত্রা শুরু করি। রাস্তা খুব সুন্দর ছিল, আবহাওয়া ভালো। প্রথমে আমরা মরি পাহাড়ে উঠি। মরি থেকে নেমে কোহালা ক্রস করে আমরা জফরবাদে প্রবেশ করি। জফরাবাদ থেকে আরও প্রায় 2 থেকে 3 ঘন্টার যাত্রা বাকি ছিল। তারপরে আমাদের আসল চড়াই শুরু হয়। একটু বলে রাখি, লিপা ভ্যালি একটি অত্যন্ত সুন্দর উপত্যকা যেখানে ধানের চাষ হয়। স্থানীয়রা মাত্র ততটাই চাষ করে যাতে তাদের নিজস্ব চাহিদা মেটানো যায়। এখানে একটি বড় ইউনিক ধান চাষ হয় যা রেড রাইস নামে পরিচিত। অনেকেই এখানকার সম্পর্কে বেশি জানে না। এটি খুব কম মানুষ এক্সপ্লোর করেছে এবং রাস্তা অনেক দীর্ঘ। প্রায় 2টি পাহাড়ে উঠতে এবং নামতে হয়। একটি পাহাড়ে প্রায় চূড়ায় উঠতে 4 ঘন্টা সময় লাগে। আমরা ভোর 5টায় ইসলামাবাদ থেকে রওনা দেই এবং পৌঁছাতে 3টা বাজে। যাত্রা খুবই আনন্দদায়ক ছিল। 6টি গাড়ি একসাথে, আমার পরিবারের গাড়ি, আমার স্ত্রী এবং সন্তানের জন্য আলাদা। সবাই নিজের নিজের গাড়িতে এভাবে পুরো পরিবার লাইন ধরে ড্রাইভ করছিল, মজা হচ্ছিল। আমরা খুব উপভোগ করতে করতে লিপা ভ্যালি পৌঁছাই। কিছু রেস্ট হাউস তৈরি করা ছিল যাদের সঙ্গে আমরা আগেই যোগাযোগ করে রেখেছিলাম। আমরা গাড়িগুলো এমনভাবে সারি করে চালিয়েছিলাম যে সবচেয়ে সামনে ছিল আমার ভাই, যিনি রাস্তাটি ভালোভাবে জানতেন। সবচেয়ে পিছনে আমি ছিলাম। বাকি পরিবার মাঝখানে গাড়ি চালাচ্ছিল। আল্লাহ না করুক যদি কোনো গাড়িতে সমস্যা হয়, সবচেয়ে পিছনের ব্যক্তি সহজেই সামনে থাকা ব্যক্তিকে জানাতে পারবে আর সামনে থাকা গাড়ি তখন থেমে যাবে। যাত্রার সময় আমাদের এই রুটিন ছিল এবং আমরা লিপা ভ্যালিতে পৌঁছাই। সেখানে পৌঁছানোর পর সব ব্যবস্থা সম্পূর্ণ ছিল। এত সুন্দর এবং শান্তিপূর্ণ জায়গা, চারপাশে পাহাড় আর পাহাড়ের ঢালে ধানের ক্ষেত। আমাদের স্বাগত জানাতে সেখানে রেড রাইসের হালুয়া দেওয়া হলো, যা আমরা অনেক উপভোগ করেছি। অনেকের নাম হালুয়ার বক্সে লেখা ছিল। স্পষ্টতই যখন আমরা বুকিং করেছিলাম তা আমাদের নামের সঙ্গে হয়েছিল। স্থানীয়রা স্বাগত জানানোর জন্য আমাদেরকে রেড রাইসের হালুয়া বক্সে দিয়েছিল। খুব ভালো স্বাগত পেয়েছি। তারপর সন্ধ্যা হতে শুরু করে। আমরা একটু ঘুরে দেখেছি চারপাশে এবং পরে তারা বর্নফায়ার করেছেন। খুব ঠান্ডা ছিল, যদিও ইসলামাবাদে তখন অনেক গরম ছিল। এখানে এসে আবহাওয়া মোটামুটি ঠান্ডা। তারা বয়েলড এগ, বর্নফায়ার এবং চা ইত্যাদির ব্যবস্থা করেছিলেন। খাবার আমরা ইতিমধ্যেই খেয়েছি। রাত পর্যন্ত আমরা গল্প করতাম। রাতের সময় এমন শুনশান জায়গায় যখন চাঁদের হালকা আলো পাহাড়ের চূড়া এবং সেই পাহাড়ের সীমান্ত ও জঙ্গলকে দেখা যায়, কল্পনা করলেই ভয় লাগে। এই জঙ্গলে এবং পাহাড়ে রাতের বেলা যদি যেতে হয় তাহলে খুব ভয় লাগে। যেখানে আমাদের থাকার জন্য রেস্ট হাউস ছিল তা একটি পাতলা অংশের মধ্যে ছিল। চারপাশে পাহাড় এবং মাঝখানে গেস্ট হাউস। আমাদের রুমের জানালা থেকে বাইরের দৃশ্য দেখা যেত। দূরে কোথাও পানি বয়ে যাচ্ছিল, খুব হালকা আওয়াজ। এখানে জানানো ভালো যে এলওসি খুব কাছেই ছিল। স্থানীয়রা বলছিলেন সকালে আমরা দেখাবো। কিছু কিলোমিটার দূরে এলওসি, যেখানে ভারতীয় এলাকা শুরু। পরের দিন আমাদের পুরো এলাকা ঘুরে দেখতে হবে। আমরা অনেক ক্লান্ত ছিলাম এবং আমাদের রুমে বিশ্রামের জন্য চলে যাই। রাত এখন অনেক। কিছু মানুষ এখনো নিচে বর্নফায়ারের পাশে বসে গল্প করছিল। কিছুক্ষণ পরে আমার চোখ খুলে যায়, কারণ তাদের কথোপকথন আমাকে ঘুম ভেঙে দেয়।
এরপর আর ঘুম আসে না। এখানে ইন্টারনেট বা মোবাইল সিগন্যাল নেই। রাত প্রায় 1টা বাজে। গেস্ট হাউসের মালিকরা আমাদের এখানে রেখে চলে গেছেন এবং কর্মীরাও নিজেরা চলে গেছেন। তাই এখানে শুধু আমাদের পরিবার। এদিকে আমার চা খাওয়ার ইচ্ছে হলো। আমি অনেক ধূমপান করি, তাই চা খেতে ভালো লাগে। যখন আমি উপরের তলা থেকে নিচে তাকালাম, দেখলাম আমার এক কাজিন বর্নফায়ারের পাশে বসে গল্প করছে, যাকে দেখে আমার অনেক ভালো লাগে। আমি তাকে ইশারা করি। আমার ইশারায় সে নিচ থেকে চলে আসে আমার কাছে। আমি বলি, চলো কোথাও বেরিয়ে চা খেয়ে আসি। সে বলল, এত রাত হয়ে গেছে, এই সময়ে আমরা কোথায় যাব? আমি বলি, যখন আমরা এখানে আসছিলাম প্রায় 5 থেকে 6 কিলোমিটার পিছনে একটি বাজার দেখেছিলাম, হয়তো সেখানে কিছু খোলা থাকবে যেখানে আমরা চা খেতে পারবো। সে বলল, তুমি এখন বেশি ক্লান্ত, তুমি ঘুমিয়ে পড়ো। আমি বলি, আমার এখন ঘুম আসছে না, চলো কোথাও বের হয়ে আসি। শেষমেশ আমরা দুজনে গাড়ি নিয়ে চুপচাপ গেস্ট হাউসের বাইরে বেরিয়ে আসি। পরিবারের কেউ আন্দাজও পায়নি যে আমরা বাইরে গিয়েছি। এখন বলি, রাতের সময় সেই জায়গাটি কতটা ভয়ঙ্কর লাগছিল। গাড়ির হেডলাইটের আলোতে যা দেখা যাচ্ছিল সেটাই আমাদের দৃশ্য। তার বাইরে সবকিছু অন্ধকার, পাশে পাহাড় আর জঙ্গল। চলতে চলতে কিছু স্থানে মন চেয়েছিল গাড়ি ঘুরিয়ে ফিরে যাওয়ার, কিন্তু আমরা অনেক পথ পেরিয়ে গিয়েছি। তাই বললাম, চলো আজ অন্তত কোনো জায়গা তো বের হবে। আমরা এগিয়ে চললাম, ভয়ও পেলাম, কিন্তু সেই অ্যাডভেঞ্চার আলাদা রকমের ছিল। চলতে চলতে দূরে কিছু আলো দেখতে পেলাম। আমরা একে অপরকে আশ্বস্ত করতে থাকলাম, হয়তো সেটা কোনো ধাবা হবে। ধীরে ধীরে কাছে গেলে বোঝা গেল আসলেই সেটা একটি ধাবা, যা জঙ্গলের মধ্যে তৈরি। সামনে পাহাড়, ধাবাটি একটি ঢালু এলাকায়। রাস্তা কাঁচা, ধাবার ঠিক নিচ দিয়ে যাচ্ছে। যখন আমরা ধাবায় পৌঁছালাম, তারা খুব খুশি হলেন যে অতিথি এসেছে। আমরা চা অর্ডার করলাম, খুব ঠান্ডা। চাদর মুড়ে বসলাম। তারা হালকা আগুনও জ্বালিয়ে রেখেছিলেন। তারা বলল, এই সময় এখানে কি করছেন? আমরা বললাম, আমরা লিপা ভ্যালিতে রেস্ট হাউসে থাকছি। তারা বলল, এত রাতে একা বের হওয়া বিপজ্জনক। এখানে রাতের সময় হারিয়ে যাওয়ার ঝুঁকি আছে, আর অন্যান্য ঝুঁকি তো আছেই। আপনাদের যদি চা খাওয়া হয়ে যায়, আপনারা চাইলে আমরা আপনাদের রেস্ট হাউসে পৌঁছে দিতে পারি, যদি রাস্তা মনে না থাকে। আর যদি মনে থাকে তাহলে নিজেই যেতে পারেন। আমাদেরকে সাবধান করলেন তারা। আমরা বললাম, কোনো সমস্যা নেই, আমরা চলে যাব। কিন্তু সম্ভবত এটি আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। আমরা তাদের কথা মেনে গেস্ট হাউসেই থাকলে ভালো হতো, কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে হয়তো সঠিক পথে ফিরে যেতে পারবো। মূলত পাহাড়ের এই এলাকা এবং পথের বাঁকগুলোর কারণে আমরা কিছু ভুল মোড়ে ঢুকে পড়লাম। যাত্রা শুরুতে যেমন বলেছিলাম, রাস্তায় এমন ছিল যে পিছনে বা সামনে কিছু দেখা যাচ্ছিল না, শুধু হেডলাইটে যা দেখা যাচ্ছিল, এক পাশে পাহাড় আর এক পাশে ক্ষেত। আমরা শুধু এগোতে থাকলাম। মানুষও নেই, কেউ পাশে নেই। অনেক সময় কেটে যাওয়ার পর আমাদের অনুভূতি হলো হয়তো আমরা ভুল পথে চলে এসেছি। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, যদি আপনি ভ্রমণ করতে ভালোবাসেন এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে একটি সুপারিশ হলো আপনার মোবাইলে অফলাইন গুগল ম্যাপ রাখুন, এমন জায়গায় যেখানে মোবাইল সিগন্যাল বা ডেটা কাজ করে না। এটি অনেক সাহায্য করতে পারে। আমরা এই ভুল করেছিলাম। সেখানে না সিগন্যাল, না ডেটা, শুধু আমরা, আমাদের গাড়ি আর অন্ধকার। রাতে চা খাওয়া আমাদের সিদ্ধান্ত খুব ভুল প্রমাণিত হলো। আমরা এগোতে থাকলাম এবং বুঝতে পারলাম আমরা অনেক দূর চলে এসেছি। ওই জায়গার আবহাওয়া কোনো নিশ্চয়তা নেই। এক মুহূর্তে ঠিক আছে, পরের মুহূর্তে ঝড়। কিছুক্ষণ পর জোরে বৃষ্টি শুরু হলো। আমি হাই স্পিডে গাড়ি চালালাম। তারপর দৃশ্যমানতা প্রায় শূন্য, হেডলাইট অন ছিল, তবুও রাস্তা বোঝা যাচ্ছিল না। এরপর আমি গাড়ি ধীরে চালাচ্ছিলাম। পেছনে ফিরতে পারছিলাম না, সামনে এগোতেও ঝুঁকি ছিল। রাস্তা এমন ছিল যে এক গাড়ির জায়গা, রিভার্স করলে দীর্ঘ পথ পেরোনো লাগতো। যদি এখানে টার্ন নেওয়ার চেষ্টা করতাম, গাড়ি পুরোপুরি ঘোরাতে পারতাম না। বাম দিকে বড় খাড়া ছিল, নিচে গড়া, ডান দিকে পাহাড়, কোনো স্পেস নেই। যদি চেষ্টা করতাম, গাড়ি খাড়ার মধ্যে পড়ে যেত। এটা আমি রিস্ক নিতে পারিনি। এইটা আমাদের জন্য অনেক ব্যয়বহুল প্রমাণিত হলো। আবহাওয়া এতটাই ভয়ঙ্কর ছিল যে হৃদয়কে দমিয়ে রেখেছিল। একা কারো সঙ্গে নেই, পরিবার পিছনে আছে, মোবাইল কাজ করছে না, সবই অচেনা। তবে আমি অভিজ্ঞ।
প্যানিক হলে সামনে বাঁচার সুযোগ নেই, হাত পা শক্ত হয়ে যাবে। তাই আমি গাড়ি চালাতে চালাতে গেলাম। বৃষ্টি খুবই জোরে, ছাদের ওপর পড়ার শব্দ ভয় পাড়াচ্ছিল। চলতে চলতে এমন এক জায়গায় পৌঁছালাম যেখানে আমার গাড়ি কাদায় আটকে গেল। আমরা অফ রুটে চলছিলাম, রিভার্স করি, এগোই চেষ্টা করি, গাড়ি বের হচ্ছিল না। পেছনের বাম চাকা কাদা গর্তে আটকে গেছে। যতই গাড়ি চাপ দিই, চাকা আরো ডুবে যাচ্ছে। বৃষ্টি তীব্র, পাহাড় থেকে পানি ধেয়ে আসছে, গাড়ি ধাক্কা খাচ্ছে। আমরা যেই জায়গায় আটকেছিলাম সেটি প্রায় একটি ছোট্ট খাল। সেই পাহাড়ের ওপর থেকে ঝড়ের পানি আমাদের গাড়ির ওপর পরে নিচের ঢালু দিয়ে চলে যাচ্ছিল। হয়তো শুনে বা পড়ে আপনাদের এতটা ভয় লাগছে না, কিন্তু তখন শুধু আবহাওয়ার কারণে আমাদের প্রাণের ঝুঁকি সৃষ্টি হয়েছিল। আমরা আল্লাহর নাম নিচ্ছিলাম এবং শুধু বৃষ্টি থামার অপেক্ষায় থাকলাম। সাধারণ কোনো স্থানে বৃষ্টি হলে হয়তো এতটা ভয় লাগতো না, কিন্তু এখানে পানি পাহাড়ের ঢালু দিয়ে পড়ে আমাদের গাড়ির ওপর। গাড়ি এগোতে পারছে না, পিছনে ফিরে যাওয়ারও সুযোগ নেই। মনে হচ্ছিল যেন কোনো শক্তি আমাদের গাড়ির ওপর পড়ছে। আমরা আল্লাহর নাম নিয়েছিলাম, চালাচ্ছিলাম। সামনে কিছু দৃশ্য দেখা যাচ্ছিল। এখন যারা আমার ঘটনা শুনছেন তাদের হৃদয়ে ধরে রাখুন, কারণ এখান থেকে আমাদের সঙ্গে প্যারানরমাল বা অস্বাভাবিক ঘটনা শুরু হলো। বৃষ্টির শব্দের সঙ্গে এমন অনুভূতি হচ্ছিল যেন কেউ পানি ছাড়া আমাদের গাড়িতে আঘাত করছে। আমরা চারপাশের কাছে তাকালাম, কিন্তু বৃষ্টির কারণে কিছু দেখা যাচ্ছিল না, শুধু জানালা দিয়ে সামান্য দেখা যাচ্ছিল। আমরা মনস্থ করলাম পানি থামলে হয়তো কিছু দেখা যাবে, কিন্তু কিছু দেখা যাচ্ছিল না। আমরা অন্তরে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম, আল্লাহর স্মরণ করলাম। আগে থেকেও আমরা এটা করছিলাম, কিন্তু এখন আরো গভীরভাবে, কারণ আমাদের সিক্স সেন্স, অভ্যন্তরীণ অনুভূতি বলেছিল বাইরে কেউ আছে। হয়তো শুনে আপনাদের এতটা ভয় লাগছে না, কারণ এই পরিবেশের প্রভাব শুধু সেখানকার মানুষ অনুভব করে। আগে আবহাওয়ার ভয় এত ছিল যে মানুষও ভয় পেত। আমরা একা ছিলাম সেই উপত্যকায়, চারপাশে শুধু জঙ্গল আর পাহাড়। এখন আমাদের সিক্স সেন্স বলছে এখানে কেউ এসেছে। হঠাৎ কেউ বাইরে থেকে গাড়ি নাড়ছে জোরে জোরে, আমাদের পায়ে কাঁপন লাগছে এবং প্রতিটি নাড়াচাড়া আমাদের চিৎকার বের করাচ্ছে। আমার কাজিন বলল, লাইট বন্ধ করো, গাড়ি বন্ধ করো। বৃষ্টি চলাকালীন আমরা কিছুই করতে পারছি না, আর এখান থেকে বের হওয়া সম্ভব নয়। আমি লাইট বন্ধ করলাম, গাড়ির ইগনিশন বন্ধ করলাম। গাড়ি স্থির, শুধু পানি পড়ার শব্দ শোনা যাচ্ছিল। তখন নাড়ানোর আওয়াজ আসছিল, কিন্তু ধীরে ধীরে থেমে গেল। আমরা অনুভব করলাম গাড়ির চারপাশে কেউ আছে। বৃষ্টি ধীরে ধীরে থামতে শুরু করলো। আমরা বুঝতে পারলাম প্রকৃত বৃষ্টি বন্ধ হয়েছে, কিন্তু পাহাড়ের খালের পানি যা জমেছিল এখনো পড়ছিল, কারণ জমে থাকা পানি সময় নিয়ে নিচে চলে যাচ্ছিল। তাই আমরা আন্দাজ করতে পারলাম বৃষ্টি শেষ, কিন্তু পানি এখনো পড়ছে। কিন্তু আগে যে নাড়ানোর আওয়াজ হচ্ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তখন আমরা একটু সাহস পেয়েছিলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তবু আমাদের এখান থেকে বের হতে হবে। আমরা দুজনে গাড়ি থেকে নামলাম। আমি বললাম, তাড়াতাড়ি কোনো পাথর খুঁজে, এমন পাথর যা শক্ত, মাটির নয়, যেন আমরা এই চাকা আর পাথরের সাহায্যে গাড়ি বের করতে পারি। আমি আর আমার কাজিন চারপাশে পাথর খুঁজতে শুরু করি। সঠিক সাইজের পাথর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করার পর মোবাইলের টর্চ ব্যবহার করে আমরা একটি পাথর পেলাম। অত্যন্ত শক্ত অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল যেন পাহাড়ের কেউ দূরে দাঁড়িয়ে আমাদের দেখছে। আমাদের হাত পা কাঁপছিল, হৃদয় ধকধক করছিল, আর আমরা পাথর খুঁজছিলাম। আমরা পাথর বসালাম এবং গাড়ি ধাক্কা দিয়ে তাড়ালাম। গাড়ি বের হয়ে গেল, কিন্তু সমস্যার শেষ হয়নি। আমরা যে অবস্থানে ছিলাম সেই পথে ফিরে যাওয়া সম্ভব নয়। আমাদের সামনে এগোতে হবে এবং এমন কোনো জায়গা খুঁজতে হবে যেখানে গাড়ি পুরোপুরি ঘোরানো যায়। তারপর আমাদের আবার সেই জায়গায় ফিরতে হবে যেখানে গাড়ি আটকে যেতে পারে। বৃষ্টি পরবর্তী পথও কাদা ঘোলা হয়ে গেছে। গাড়ি বের করার পর আমরা সেই পথেই এগোতে থাকলাম। অন্তর থেকে ভয়, কিন্তু ভাবলাম যদি আপনার সঙ্গে এমন ঘটে, ভুল পথে চলে যান, দুর্ঘটনা ঘটে এবং তারপরও আপনাকে সেই পথে এগোতে হয়, তাহলে কি পরিস্থিতি হবে। মনে হচ্ছিল হয়তো আমরা ভুল পথে ছিলাম, কিন্তু সামনে হয়তো এমন কোনো পথ আছে যা আমাদের যে স্থানে আটকে গিয়েছিলাম সেখানে নিয়ে যাবে। মানে হয়তো আমরা একটু দীর্ঘ পথ নেব,
তবে ঠিক পথে ফিরব, কিন্তু এজন্য রাতে কোনো লোকালদের কাছে জিজ্ঞাসা করতে হবে। লোকালরা রাতের দিকে খুব দ্রুত ঘুমিয়ে পড়ে, তাই আমরা কোনো লোকাল পাইনি। আমি কাজিনকে বললাম, দূরে কোনো লোকাল দেখলে আমরা গাড়ি থামিয়ে তার কাছে যাব, হয়তো আমরা সঠিক পথে ফিরে আসতে পারবো। এরপর আমরা চারপাশে তাকাতে লাগলাম, দূরে কেউ দেখা যায় কিনা। কখনো বাম দিকে তাকাই, কখনো ডান দিকে। সামনে গাড়ি চলছে, দেখার জন্য আমাদের চোখ সামঞ্জস্য করছে। ঘটনা বোঝাতে কষ্ট হচ্ছে, সেই জায়গা ধীরে চলার মতো ছিল, ঘাসে ঢাকা, সেখানে লম্বা পাইন গাছ এবং একটি জঙ্গল। বাম দিকে ঢালু ছিল আর ডান পাশে ঢালু এবং জঙ্গল দেখা যাচ্ছিল। আমাদের গাড়ি সেই রাস্তা দিয়ে চলছিল আর বাম পাশেও একইভাবে ঢালু নিচে নেমে যাচ্ছিল এবং সেখানে জঙ্গল ছিল। আমরা এগোতে থাকলাম, তখন আমার চোখে ডান পাশের ঢালুতে জঙ্গলের মধ্যে কিছু লাইট দেখতে পেলাম। প্রথমে মনে হলো হয়তো আমার কল্পনা, কিন্তু যখন আমার কাজিনের মুখের দিকে দেখলাম, সেও তাকাচ্ছিল। আমি বললাম, তুমি কি দেখেছো যা আমি দেখছি? সে বলল, হ্যাঁ, আমি ওখানে লাইট দেখেছি। আমি গাড়ি ধীরে করলাম, একটু সাইডে ঘোরালাম যাতে লাইটটি আমাদের উচ্চতার জায়গায় পড়ে, কিন্তু কিছু দেখলাম না। আমরা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। মনে হলো কেউ হঠাৎ চলে গেছে হাতের লাইট নিয়ে। আমরা বুঝলাম হয়তো সে কোনো গাছের পিছনে গিয়ে লুকিয়ে আছে, কিন্তু বেশিক্ষণ লাইট দেখলাম না। আমরা সেই দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর আবার লাইটটি দেখা গেল। এবার আমরা গাড়ি থেকে নামলাম। মনে হলো হয়তো কোনো লোকাল ব্যক্তি। ভয় তো খুব লাগছিল, কিন্তু চেষ্টার সুযোগ নিলাম, হয়তো তাকে ধরে আমরা পথ জানতে পারবো। লাইটটি কিছুটা ঢালু অংশে ছিল। আমরা গাড়ি থেকে নামি এবং তার দিকে হাঁটলাম। বাইরের পরিবেশ ভয়ঙ্কর এবং প্রচণ্ড ঠান্ডা ছিল। আমরা সেই লাইটের পিছনে হাঁটতে থাকলাম, যা জঙ্গলের মধ্যে সরে সরে চলছিল। মনে হচ্ছিল কেউ হাতে লাইট নিয়ে পথ দেখাচ্ছে। আমরা আওয়াজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো উত্তর এলো না। লাইটটি অনেক দূরে ছিল। আমি কাজিনকে বললাম, যত দ্রুত সম্ভব এগো, আমাদের তাকে কভার করতে হবে। আমাদের চড়াই করতে হচ্ছিল পাহাড়ের ওপর, যাতে আমরা তার কাছে পৌঁছাতে পারি এবং আমাদের আওয়াজ তার কাছে পৌঁছায়। আমরা দ্রুত চলতে থাকলাম এবং একসাথে আওয়াজ দিচ্ছিলাম। আমাদের গাড়ি নিচের রোডে দাঁড়ানো দেখা যাচ্ছিল। চড়াই করতে করতে আমরা অনুভব করলাম যেন কেউ আমাদের অনুসরণ করছে। গাছের কাণ্ডের পেছন থেকে আমাদের দিকে তাকাচ্ছিল। আমরা অদ্ভুত লাল চোখ দেখতে পেলাম, 2-3টা অদ্ভুত প্রাণী যা গাছের কাণ্ডের পেছন থেকে লুকিয়ে আমাদের দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমাদের পেছন থেকে অনুসরণ করছে। তার চলার শব্দ আমরা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমার কাজিন বলল, তুমি কি শুনছো যা আমি শুনছি? আমি বললাম, হ্যাঁ, লাল চোখগুলো দেখেছি যা গাছের কাণ্ডের পেছন থেকে আমাদের দিকে তাকাচ্ছে। সেই চোখগুলো লুকিয়ে তাকাচ্ছিল এবং যখন আমরা নজর দিতাম তা সঙ্গে সঙ্গে লুকিয়ে যেত। হয়তো শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু তখন আমাদের অবস্থা আল্লাহ ভালো জানেন। আমরা তখন এক বিভ্রান্তি ও ভয়াবহ অবস্থায় ছিলাম। হঠাৎ কিছু লাইট বা শব্দ আমাদের দিকে আসতে থাকলো। কখনো বাম পাশ থেকে, কখনো ডান পাশ থেকে আওয়াজ আসতে থাকলো। সাইড থেকে কোনো কেউ, পিছন থেকে। আমরা যেন এক জালে ফেসে গেছি। ওটা কোনো পিশাচ টাইপের কিছু ছিল যারা লাইট দেখিয়ে আমাদের ওই জায়গায় ডেকে এনেছিল এবং এখন আমাদের ফাঁদে ফেলতে চাচ্ছিল। আমরা ভয়ে কাঁপছিলাম। ঠিক তখন আমাদের নিচ থেকে আমাদের গাড়ির সিকিউরিটি সাউন্ড শোনা গেল। মনে হচ্ছিল কেউ গাড়ির সাথে খেলা করছে। সেই শব্দ শূন্যতার মধ্য দিয়ে প্রতিধ্বনি করছে। কি বলবো, তার আওয়াজ এমনভাবে গুঞ্জরিত ছিল যে সেই পাহাড়ের মধ্যে এক আলাদা আতঙ্ক আমাদের উপর নেমে এলো। আমরা কাঁপছিলাম, কারণ গাড়ির কাছে কেউ ছিল যে গাড়িকে আঘাত করছে এবং গাড়ি নড়ছিল। সাধারণত একবার আঘাত দিলে গাড়ি কিছুক্ষণ চুপ থাকে, কিন্তু এ গাড়ি অবিরাম শব্দ করতে থাকলো। হায় আল্লাহ, এত ভয় যে কি বলবো, কিন্তু হয়তো এটা আমাদের ভালোই হয়েছে। ঘটনা এমন হলো যে যখন সিকিউরিটি সাউন্ড পুরো এলাকায় শব্দ হলো, আশেপাশের যারা মানুষ বসবাস করে তাদের কাছেও আওয়াজ পৌঁছালো। তারপর আমরা দূর থেকে একজনকে হাঁটতে দেখলাম অন্ধকারের মধ্যে, যিনি সাদা সালোয়ার কামিজ পরে আমাদের দিকে আসছিলেন। আমরা এত ভয় পেয়েছিলাম যে তাকে দেখে ভাবতে শুরু করলাম ওটা মানুষ নাকি অন্য কিছু। আমরা ঠিক করলাম দ্রুত গাড়িতে উঠব এবং গাড়ি এখান থেকে নিয়ে যাব। ওই জায়গা ঠিক নয়। আমরা সেই পাহাড় থেকে নিচে নামছিলাম, যা নামা খুব কঠিন ছিল, কারণ তখনও বৃষ্টি থেমে যায়নি। পাশের মাটি কাদা মাখা,
খুব সতর্কভাবে নিচে নামছিলাম। ওই ব্যক্তি দূর থেকে আমাদের ডাকছিল এবং আমাদের আহ্বান জানাচ্ছিল। আমরা কোনো উত্তর দিচ্ছিলাম না। আমার কাজিন বলল, সম্ভবত আমরা তাকে কিছু ভুল বুঝছি, কিন্তু এটা সত্যি মানুষ। যাই হোক, আমরা অনিচ্ছাকৃতভাবে নিচে নামলাম এবং তখন পর্যন্ত তিনি আমাদের গাড়ির কাছে পৌঁছান। তাকে দেখে আমরা ভয় পেয়েছিলাম। কাছাকাছি আসলে তিনি বললেন, ভয় পেও না, আমি মানুষই। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের সঙ্গে কি হয়েছে? আমরা পুরো ঘটনা জানালাম। প্রথমে আমাদের বিশ্বাস হচ্ছিল না যে এটি সত্যি মানুষ। তিনি বললেন, গাড়িতে বসো, আমি তোমাদের সঙ্গে বসবো, তোমাদের রেস্ট হাউসে পৌঁছে দেব। তিনি বললেন, আমারও ঠিক নেই আমরা কোথায় চলে এসেছি, তুমি কিভাবে ফিরে যাবে? তিনি বললেন, আমার চিন্তা করো না, তোমরা আমার অতিথি, তাই আমার দায়িত্ব তোমাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া। আমি গাড়ি চালু করলাম এবং গাড়ি চালাতে শুরু করলাম। খেয়াল করুন, তিনি আমাদের গাড়িতে ছিলেন। আমাদের তার উপর ভরসা করার ছাড়া কোনো উপায় ছিল না। বারবার ঘুরে আমি এবং আমার কাজিন তাকে দেখছিলাম। তিনি বুঝলেন আমরা ভয় পাচ্ছি। তিনি বললেন, দেখো, তোমরা ভয় পেও না। তিনি আমাদের একটি সূরা শোনালেন এবং কলমা পড়লেন, আমাদের নিশ্চয়তা দিলেন, চিন্তা করো না। আমরা অনেকটাই শান্ত হলাম। তারপর তিনি আমাদের পথ দেখাতে লাগলেন। আমরা তার নির্দেশিত পথে চলছিলাম। কথোপকথন চলতে থাকলো। তিনি জানালেন তিনি কাশ্মীরের, কিন্তু ইসলামাবাদেও কাজ করেন এবং সেখানেই থাকেন। শুধু গ্রীষ্মকাল কাটানোর জন্য তিনি এখানে এসেছেন, তাই চিন্তা করার কোনো কারণ নেই। শেষ পর্যন্ত তিনি আমাদের বিভিন্ন পথ দেখালেন এবং আমরা অবশেষে সেই পথ ধরে নিরাপদে বেরিয়ে আসলাম এবং তারপর সবাই ফিরে তাদের রেস্ট হাউসে পৌঁছালো। এতে আমাদের ঠিকঠাক সময় লেগেছিল। খেয়াল রাখলে আমরা রেস্ট হাউসে পৌঁছালাম, যেখানে আমাদের পুরো পরিবার চিন্তিত ছিল যে আমরা দুইজন কোথায় চলে গেছি। বড়দের থেকে ভালোই নালিশ শুনলাম। তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। সকালটা একটু দেরিতে উঠলাম। এরপর আমরা সেই স্থানীয় এলাকায় ঘুরে বেড়ালাম। সেখানে একটি 100 বছরের পুরনো কাশ্মীরি ঘর ছিল, যেখানে তারা আমাদের কিছু চার্জ নিয়েছিল এবং আমরা সেখানে ঘুরে দেখলাম। সেখানে কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম। এলওসি দেখলাম, একটি বনও দেখলাম। একটি ভিউ পয়েন্ট ছিল যেখান থেকে লিপা ভ্যালির পুরো দৃশ্য দেখা যেত। সেখান থেকে আমরা চাউল কিনলাম, যা সেই এলাকার উপহার হিসেবে পাওয়া যেত। পরের দিন আমাদের যাত্রা শুরু করতে হবে, কিন্তু পুরো দিনটা আমরা ঘুরে কাটালাম। বড় ভাইয়ের সঙ্গে আলোচনা হলো, সবাই মিলে সিদ্ধান্ত নিল রাতে যাত্রা করব। তবে যে ঘটনা এক রাত আগে ঘটেছিল তাতে আমরা সবাই ভয় পেয়েছিলাম। আমরা বললাম, না, দিনেই যাত্রা করব। সবাই এই সিদ্ধান্তে একমত হলো যে আমরা সন্ধ্যায় বের হব। দিনটা আমরা পুরোপুরি উপভোগ করলাম। নন্দন দৃশ্য দেখলাম, পাহাড়, বন, সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ফলে আগের রাতের ঘটনা ধীরে ধীরে আমাদের মন থেকে চলে গেল। সন্ধ্যায় আমরা প্রস্তুতি নিলাম, যাত্রা শুরু করলাম এবং সব গাড়ি একসাথে লিপা ভ্যালি থেকে বের হলো। যেমন আমি বলেছি, পথে একটি পাহাড় ছিল 4 ঘন্টার। সেই পাহাড় এত ঘন বন ছিল যে, অর্থাৎ রাস্তাটি গাছপালার আড়ালে ঢাকা। রাতের বেলা সেখানে যাত্রা করা একরকম অভিযানই ছিল। পরিকল্পনা ছিল আগের মতোই, সবচেয়ে সামনে বড় ভাইয়ের গাড়ি, সবশেষে আমার গাড়ি। কিন্তু আমি ভয় পেয়েছিলাম। আমার এক চাচা ছিলেন। আমি তাদের বললাম, আপনি সবচেয়ে শেষেই রাখুন গাড়ি, কারণ আমার গাড়ি সবচেয়ে ভালো অবস্থায় ছিল। তাই তারা বলল, তুমি শেষ রাখো, যেন কেউ সমস্যায় পড়লে তুমি জানাতে পারো। আমি শেষের দিকে থাকলেও ভয়ের কারণে মাঝখানে অবস্থান করলাম। যেখানে আমি বলছি, সেই পাহাড়টা প্রায় 4 থেকে 5 ঘন্টার, পুরো 4 ঘন্টা চড়া এবং নামা। এটি খুব উঁচু পাহাড়, গাড়ির জন্য কঠিন। প্রাথমিকভাবে প্রথম গিয়ারে চড়তে হয় গাড়ি, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা শুধু চড়াই। পাহাড়টি খুব উঁচু, গাড়ি উঠছিল, যাত্রা ভালোই চলছিল, কিন্তু রাতের অন্ধকার, পাহাড় এবং বন। বিশ্বাস করুন, যদি আমি পরিবার সহ না থাকতাম হৃদয় ভেঙে যেত, কারণ রাস্তাটি সম্পূর্ণ নির্জন। আগের রাতের অভিজ্ঞতার মতো গাড়ি চালিয়ে চলছিলাম। চাচা যারা সবশেষে ছিলেন, তাদের গাড়িতে কিছু সমস্যা হলো। তারা থামলেন। কিছুক্ষণ পর আমি দেখলাম গাড়ির লাইট আর দেখা যাচ্ছে না। চাচার গাড়ি পিছনে পড়ে গিয়েছিল। আমি সবার কাছে হর্ন বাজালাম, সব গাড়িকে থামতে বললাম। কিছুক্ষণ ধরে চাচা পিছনে আসছেন না, গাড়ি পিছনে আটকে আছে। তার পরিবারের সবাইও সঙ্গে ছিলেন, তারা সবাই থেমে গেছে। সবাই চিন্তিত হয়ে পড়ল।
বড় ভাই আমাকে চড়াও হতে শুরু করলেন, বললেন, তোমাকে তো বলেছিলাম পিছনে থাকো, তোমার গাড়ি খুব ভালো অবস্থায় আছে, যদি কারো গাড়ি খারাপও হয়, শেষে যদি তুমি থাকতা তাহলে লিডারের সঙ্গে যোগাযোগ করে গাড়ি থামাতে পারতা, যে আগে থাকবে সে সবাইকে রুখে দিতে পারবে। এটাই আমাদের পরিকল্পনা ছিল, কিন্তু তা একটু ব্যর্থ হলো। চাচার গাড়ি পিছনে কোথাও আটকে গেছে, কিন্তু এখন চাচার কোনো চিহ্ন নেই। আমি বললাম আমি পিছনে যাচ্ছি, গাড়ি রিভার্সে ঘুরিয়ে দিয়ে সবাইকে সেখানে থামালাম। তারা সবাই দাঁড়িয়ে ছিল আর আমি তাড়াতাড়ি নেমে গেলাম। এখানে আমি বলি, আমার হাইব্রিড গাড়ি আছে একটা একোভার, আমি সেই গাড়ি দিয়ে নিচে নামছিলাম। প্রথমে গাড়ি শুধু উঠাচ্ছিলাম, এখন নিচের দিকে নামছি গাড়ি নিয়ে। রাস্তা ভালোই ছিল, মানে চড়াই উতরাই, দেখলে মনে হবে সামনে একটা পয়েন্ট আছে, দূর থেকে দেখা যায়, কিন্তু পৌঁছাতে গেলে কত দূর জিগজ্যাগ করে যেতে হয়, পথটা দীর্ঘ। আমি ভাবলাম একবার গাড়ি থামাই এবং ডাক দেই। গাড়ি থামালাম, নিচের দিকে মুখ করে চিৎকার দিলাম, চাচার নাম নিলাম, ইমতিয়াজ। জোরে ডাকলাম, চাচা ইমতিয়াজ, কিন্তু নিচ থেকে কোনো উত্তর এলো না। তাদের কাছে ম্যানুয়াল গাড়ি ছিল, তার শব্দ শুনতে পাইনি। তারা এখনো কোথাও নিচে আছে। আমি আরো নিচে নামালাম গাড়ি। 10 থেকে 15 মিনিট যাওয়ার পর দেখলাম গাড়ি দাঁড়িয়ে আছে, অন্ধকারে ডুবে আছে। গাড়ির ইঞ্জিনও বন্ধ। অদ্ভুতভাবে গাড়িতে কেউ নেই, নিস্তব্ধতা। অদ্ভুত অনুভূতি হলো। আমি কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তারা যেন আমাদের থেকে লুকাচ্ছে, চোখ মেলছে না, গাড়ির ভিতরে লুকবার চেষ্টা করছে। গাড়ি কাছে আসলো। আমারও স্ত্রী এবং ছেলে সঙ্গে ছিলেন। ছেলে পিছনের সিটে ঘুমাচ্ছিলেন, স্ত্রী সামনে বসেছিলেন। স্ত্রী আমাকে বললেন, থামো, কথা শোনো, কিছু ঠিক লাগছে না, এখানে কিছু অদ্ভুত হচ্ছে। তাদের সঙ্গে কিছু হয়েছে বা কিছু সমস্যা। তারা সবাই খুব ভয় পেয়েছিল। আমি গাড়ি পাশে থামালাম, হেডলাইট কিছুক্ষণের জন্য জ্বালিয়ে রাখলাম। তারপর চাচা মুখ থেকে কাপড় সরালেন এবং হাত দিয়ে ইশারা করতে লাগলেন, হেডলাইট বন্ধ করো। তারা খুব ভয় পেয়েছিল। তাদের মুখ দেখেই আমি এবং আমার স্ত্রীও ভয়ে কাঁপতে লাগলাম। মনে হলো তাদের সঙ্গে কিছু হয়েছে। তাদের অবস্থা সাধারণ ছিল না। যাই হোক, আমি গাড়ির হেডলাইট বন্ধ করলাম এবং গাড়ি কাছে নিয়ে এলাম। তারা হালকা করে জানালা খুলে বলল, দরজা খুলো। আমি আমার পুরো পরিবারকে গাড়িতে বসালাম। এখানে কিছু আছে, আমাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। তারা খুব ধীরে ধীরে বলল। আমি বললাম, ঠিক আছে। যখন আমি তাদের কথা শুনলাম, আমার শ্বাস কাঁপতে লাগলো। আমার এইসব জিনিসের প্রতি বিশ্বাস ছিল, কিন্তু মস্তিষ্কের এক অংশ বলে, দেখে নাও, যা হবে হবে। আগের রাতে যা ঘটেছিল, তারপর আমার বিশ্বাস একরকম অটল হয়ে গেছে। মনে হচ্ছিল সেই অদ্ভুত জিনিসটি এখনো আমাদের পিছনে আছে। হয়তো সেই পিশাচ চাচাদেরও তাড়া করেছে। অনেক প্রশ্ন, অনেক উত্তর, নানা চিন্তা মস্তিষ্কে চলছিল। চাচার অবস্থা দেখে বোঝা যাচ্ছিল তারা খুব ভয় পেয়েছেন। চাচার পরিবারও বেশ ভীত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তারা গাড়িতে এমনভাবে বসেছিল যেন সেখানে কেউ নেই। নিস্তব্ধতায় গাড়ি দাঁড়িয়েছিল। সিগন্যাল ফোনও ধরছিল না। ভাইদের এবং অন্যদের কিভাবে বোঝাবো এখানে কি সমস্যা হয়েছে? এক অদ্ভুত দৃশ্য। আমি তাড়াতাড়ি টার্ন নিলাম এবং সব পরিবারকে বললাম, দ্রুত গাড়িতে বসো। চাচা বললেন, তোমরা এই মানুষদের সঙ্গে নিয়ে যাও ওপরে, যেখানে অন্য পরিবার আছে। চেষ্টা করো 3-4 জন এক গাড়িতে বসে যাও। আমার গাড়ির সমস্যা হয়েছে। আমি শুধু চুপচাপ গাড়ি চালালাম। জানালা একটু খোলা ছিল, আলো বন্ধ। তারপর আমি হালকা করে দরজা খুললাম। পুরো পরিবার আমার গাড়িতে বসলো এবং আমি গাড়ি উপরে চালানো শুরু করলাম। চাচাকে বললাম, আপনি নিরাপদে থাকুন, খেয়াল রাখবেন, জানালা বন্ধ রাখুন, আল্লাহ খেয়াল করুন। আমাদের পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা চলছিল। পুরো পরিবার গাড়িতে বসার পর আমরা গাড়ি চালালাম। আমি ব্যাক মিরর থেকে দেখলাম চাচার গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে। উপরে টার্ন নিয়ে আবার চড়াই শুরু করলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি সেই লোকেশনে পৌঁছালাম, যেখানে বাকি পরিবার সদস্যরা গাড়িতে বসে আমাদের অপেক্ষা করছিল। আমি ভাইকে গিয়ে পুরো পরিস্থিতি বললাম। যখন আমরা গাড়িতে বসেছিলাম, তারা বলছিল, চাচা ওয়াশরুমের জন্য গাড়ি থামালেন এবং নামতে নামতে একটু পাশে গিয়ে প্রয়োজন মেটালেন। তখন চাচার কোনো ভয় ছিল না, কিন্তু এমন কিছু অদ্ভুত ঘটছিল যা পরিবেশের প্রভাবেরও জন্য হতে পারে।
তাদের সবাই ভীত ও ঘাবড়িয়েছিল। খেয়াল রাখলেন তাদের পরিবার জানালো যে তারা অনেক সময় ধরে প্রয়োজন অনুভব করছিলেন। তাই চাচা বললেন, আমি সামান্য পিছনে থাকবো, হালকা কাজ শেষ করে গাড়ির গতি একটু বাড়াবো যাতে তোমাদের সঙ্গে মিলতে পারি। এরপর তিনি গাড়ি থামালেন এবং নেমে কিছুটা নিচে গেলেন। গাড়ির হেডলাইট চালু ছিল, সামনের রাস্তাও ঝুঁকে থাকা, গাছগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ আমরা এমন অনুভব করলাম যেন কেউ হেডলাইটের সামনে দিয়ে গেছে। হেডলাইট ম্লান হয়ে জ্বলছিল। মুহূর্তের মধ্যে যা হলো তা দেখা গেল না, কিন্তু কিছু ঘটেছে। এতে পুরো পরিবার আতঙ্কিত হয়ে গেল। সবাই চিৎকার করতে লাগলো, ভয়ে কেঁপে উঠল। পরিবেশও এমনভাবে প্রভাব ফেলেছিল। এরপর তারা চাচাকে জোরে জোরে ডাকার চেষ্টা করলো। কিছুক্ষণ পর চাচা ধীরে ধীরে গাড়ির কাছে আসতে লাগলেন, কিন্তু বিশেষ কোনো মুহূর্তের অনুভূতি ছিল না। চাচা অদ্ভুতভাবে গাড়ির দিকে আসছিলেন। হঠাৎ গাছঝোপের পাশ দিয়ে এক ব্যক্তি এলো, আর দেখা গেল এটি চাচারই সদৃশ্য। একই সময়ে আসল চাচা নিচে চলে গেলেন। সামনে থেকে আসা চাচা দেখার সঙ্গে সঙ্গে পুরো পরিবার চিৎকার করতে লাগলো, কারণ আসল চাচা অদৃশ্য হয়ে গিয়েছিলেন। তখন তারা জানতো না কার ওপর বিশ্বাস করবে, আসল চাচার ওপর না সামনে আসা ছায়ার ওপর। চাচা চেষ্টা করলেন সবাইকে নিশ্চিত করতে, আমি আসল চাচা। তবে সবাই ভয়ে স্থির হয়ে রইল। তারপর গাড়ি স্টার্ট হলো না। হয়তো যেটি ঘটছিল সেটি গাড়িতে কিছু খারাপ করছে। এরপর ছোট ছোট পাথর গাড়ির ওপর পড়তে শুরু করলো। অদ্ভুত পরিবেশ, অদ্ভুত স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়লো। জঙ্গলের উপরে গাছগুলোতে যেন কোনো পিশাচ দৌড়াচ্ছে, পাতা কাঁপছে, শব্দ করছে। পুরো পরিবার চিৎকার করতে লাগলো। চাচা বললেন, তোমরা গাড়িতে বসে থাকো, আতঙ্কিত হইও না, চিৎকারও করো না, শুধু দোয়া কলমা পড়ে যাও। যত বেশি আতঙ্কিত হবে সেই জিনিস আরো প্রভাবিত হবে। এরপর পুরো পরিবার গাড়িতে বসে শান্তভাবে দোয়া কালিমা পড়তে লাগলো। গাড়ি বন্ধ রাখা হলো। নিস্তব্ধভাবে তারা বসে রইল। ধীরে ধীরে সেই অদ্ভুত কর্মকাণ্ড থামলো। ততক্ষণে আমরা সেখানে পৌঁছালাম এবং তাদের পরিবারকে গাড়িতে বসিয়ে নিলাম। তাদের পরিবার ঘটনাগুলো বলল আমাদের। তারপর আমরা চারজন পুরুষ একসাথে আগাইলাম। কিছু পুরুষ সেখানে পরিবারের সঙ্গে থাকলো। সেই জায়গাও বিশেষ ভালো ছিল না, খুবই ভুতুড়ে, সম্পূর্ণ নিস্তব্ধ। যেমন আমাদের অন্য পরিবারেরা যেখানে অবস্থান করেছিল, আমাদের কাছে আর কোনো বিকল্প ছিল না। সেখানে না থেকে আর কিছু করা সম্ভব ছিল না। সেই জায়গার পরিবেশও একই রকম অদ্ভুত এবং ভয়ঙ্কর। এরপর আমরা সবাই একই গাড়িতে, আমার গাড়িতে নেমে আসলাম। চাচাকে দেখি তিনি ভীষণ ভীতু ও আতঙ্কিত। তারপর আমরা তাদের গাড়ি স্টার্ট করলাম। হয়তো তাদের গাড়ির ব্যাটারি নেমে গিয়েছিল। এরপর আমরা তাদের গাড়ির সামনে রেখেছি, আমরা পেছনে পেছনে চলছি। পুরো পথ জুড়ে পরিবারগুলো খুব ভীত ছিল। আমরা মাঝে মাঝে গাড়ি থামাচ্ছিলাম। বড়রা আমাদের খুব বকাবকি করেছিল, বললেন যে রাতের ভ্রমণ করা উচিত ছিল না, এটি আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। যাই হোক, আমরা প্রকৃতির অসাধারণ সৌন্দর্য উপভোগ করেছি, কিন্তু এই ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে। হয়তো এতে আমাদের কিছু ভুল ছিল, যেমন চাচা রাস্তার এক জায়গায় থেমে কিছু করেছিলেন। নিস্তব্ধ স্থানগুলোতে এমন অদ্ভুত ঘটনার আশ্রয় বেশি হয়। এমন জায়গায় এসব কাজ করা বিপজ্জনক। অনেক ঘটনা শুনেছি যে স্থানে অদ্ভুত পিশাচেরা থাকে, তারা এমন জায়গায় মানুষকে অনুসরণ করে। চাচার ঘটনাতেও তাই হলো। এছাড়া আমাদের পূর্বের অভিজ্ঞতা হয়তো তাদের ডিস্টার্ব করেছে। তারা আমাদের চোখে দেখা যায় না, অদৃশ্য। আমরা না জেনে তাদের ক্ষতি করি। এভাবেও ঘটনা ঘটে। সতর্ক থাকুন, দোয়া ও কালেমা পড়ে থাকুন। কখনো নিঃসঙ্গ জায়গায় রাতের বেলা একা যাত্রা করবেন না। যদি যাতায়াত করতে হয় আগে আল্লাহর উদ্দেশ্যে বলেন, যদি কোনো অদৃশ্য কিছু থাকেন তবে সরে যান, আমি পথ পার হব। বড়রা বলেছে এটি বলে দিলে তারা নিজেদের জায়গা ছেড়ে চলে যায়। এটি ছিল আমার ঘটনা। আশা করি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের খেয়াল রাখবেন, দোয়ায় মনে রাখবেন।